খবরের কাগজের নিউজ রুম ডায়ালগস শুরু হচ্ছে। আজকে আমরা কথা বলবো ইরান প্রসঙ্গে। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী। তো আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে। দর্শক, আমি যে প্রসঙ্গটি তুলেছি অর্থাৎ ইরান প্রসঙ্গ, সেই যুদ্ধ এই মুহূর্তে চলছে। তো আমার জানতে চাইছি যে এই যে যুদ্ধটা চলছে গত মাসের 28 তারিখে শুরু হয়েছে এবং এখনও চলছে, অর্থাৎ প্রায় 25 দিন হয়ে গেল আজকে দিয়ে। তো এই যুদ্ধের আসলে পরিণামটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? একজন সাংবাদিক হিসাবে আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ মাসুদ ভাই। এই আপনার প্রশ্নটা, এটা শুধু আপনারই প্রশ্ন না, এটা সারা বিশ্বেরই প্রশ্ন। যুদ্ধের পরিণতি আসলে কোন দিকে যেতে পারে? যুদ্ধটা শুরু হয়েছিল কেন, সেটার দিকে যদি আপনি তাকান, যুদ্ধটা শুরু হয়েছিল একটা ফলো আপ যুদ্ধ হিসেবে। এই যুদ্ধটা শুরু হওয়ার আগে একটা 12 দিনের যুদ্ধ করে ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং সেই যুদ্ধে আসলে এক ধরনের একটা ফোকাস ছিল যে ইরানের কোথায় কোথায় সবলতা আছে সেগুলো বের করা, এবং সেই সবলতাগুলি বের করে ইরানের সেই সবলতাগুলিতে অ্যাটাক করা ছিল এই যুদ্ধের প্রথম লক্ষ্য। এবং সেই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতটা সফল হয়েছে বলে মনে করছে, ঠিক ততটা সফল তারা হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবং সেই সংশয়ের কারণটা হলো যে অনেকেই ধারণা করেছিল যে একেবারে কার্পেট বম্বিং এবং বড় রকমের যে বম্বিং এবং বড় রকমের হামলা চালিয়ে ইরানকে বেশ ভালো রকমের কুপকাত করা যাবে, দুর্বল করা যাবে। কিন্তু ইরান যেভাবে পাল্টা হামলা চালাচ্ছে, ইরান যেভাবে তেল আবিব জেরুজালেমে হামলা করছে এবং ইরান যেভাবে হরমুজ প্রণালী দখল করে রেখেছে, তাতে এই প্রশ্নটা উঠেছে যে এই যুদ্ধ আর কত দীর্ঘায়িত হতে পারে, কতদিন চলতে পারে, এবং ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধ কতদিন বিশ্ববাসীকে এই যুদ্ধে আটকে রাখে। এই যুদ্ধের বহুমুখী নেতিবাচক প্রবণতা রয়েছে এবং সেই প্রবণতাগুলির জন্যই এই প্রশ্নগুলো উঠেছে। একটা কারণ যেটা আপনি বলছিলেন আর কি, তার মানে কি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যৌথভাবে হামলা করে, এই দফায়ও হামলা করে যৌথভাবে, তারাই প্রথম হামলা করে। জি। এবং এর আগেও যখন জুনে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, যেটা কথা আপনি বললেন, তখনও কিন্তু এই আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা করেছিল। জি। তো এবার দীর্ঘায়িত হচ্ছে বেশি। এর আগের বার ছিল 12 দিনের যুদ্ধ, এইবার 25 দিন হয়ে গেল। তার মানে হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা বা যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে পেরে উঠছে না। সেটা পেরে উঠছে কি না উঠছে সেটা এই মুহূর্তে বলা যাবে না। আসলে এই যুদ্ধটা একটা ইতিমধ্যেই যে কোনো বিবেচনায় একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়ে গেছে। এখনকার দিনের প্রায় এক মাসের যুদ্ধ আগের দিনের 1 বছর 10 বছরের যুদ্ধের সমতুল্য বলা যায়, ক্ষয়ক্ষতির বিবেচনায়, হামলার বিবেচনায়। এবং আসলে যেই উদ্দেশ্য থেকে ইরানকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেই লক্ষ্যগুলি আমার মনে হচ্ছে আজকে এই 25 দিন বা 26 দিন পর্যন্ত এসে বা 27 দিন, যে কয়দিন হোক, এই পর্যন্ত এসে লক্ষ্যগুলি পূরণ হয়নি। কেন পূরণ হয়নি? কারণ হলো এই যে 15 দফা যে পিস প্রপোজাল বা নেগোসিয়েশনের জন্য যে 15 দফা দেয়া হয়েছে, হ্যাঁ, গতকাল দেয়া হয়েছে পাকিস্তানের মাধ্যমে, এবং সেই 15 দফা নিয়ে আজকে সারাদিন ভরেই ইসলামাবাদে বৈঠক হবে। এবং এই ধরনের বৈঠকের জন্য প্রথম থেকে চাপ দিয়ে আসছিল তুরস্ক এবং মিশর। সেই 15 দফায় যদি আপনি খেয়াল করেন, সব কিছুতেই বলা আছে যে ইরানের যে 3টা ক্ষেপণাস্ত্র পরমাণু স্থাপনা আছে সেগুলো নিরস্ত্রীকরণ করতে হবে। সেখানে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সেখানে অবাধ নিয়ন্ত্রণ থাকতে হবে, অবাধ পরিদর্শনের ব্যবস্থা করতে হবে, এবং যা কিছু বলা আছে যে ইরানের অস্ত্র সমর্পণ করতে হবে, এই ধরনেরই কথা আছে। এবং তাতে এটা আমার বলার উদ্দেশ্য হলো যে এই 1 মাসেও এই কাজগুলিকে নিরস্ত্রীকরণ বা ইরানকে আয়ত্তে আনা যায়নি। এই 15 দফায় সেটা বোঝা যাচ্ছে, এবং সেই কারণেই আমার মনে হচ্ছে যে এই দফায়ও লক্ষ্যটা পূরণ হয়নি। তার মানে হচ্ছে যে আসলে কি চাইছে ইসরায়েল এবং আমেরিকা যেটা চাচ্ছে সেটা হলো ইরানকে মধ্যপ্রাচ্যে একেবারেই নিষ্ক্রিয় একটা ভূমিকায় নিয়ে আসা। প্রথম কথা ছিল যে ইরানের নেতৃত্ব পরিবর্তনের জন্য তারা এই যুদ্ধটা করছে, প্রথম যখন তারা হামলা চালায়। কিন্তু এই 15 দফায় সেই নেতৃত্ব পরিবর্তনের কথাটা সেটা নেই, রেজিম পরিবর্তন শুরু করেছিল। কিন্তু এখন এই 15 দফায় রেজিম পরিবর্তন নেই। সেই নাতানজ সহ আরও যে 2টি জায়গা আছে, পরমাণু স্থাপনা আছে, ফোর্দো, নাতানজ,
সহ আরেকটি জায়গায়, সেখানে সেই জায়গায় কিন্তু ইরানের কাছে বড় করে দাবি জানানো হয়েছে যে সেগুলো নিরস্ত্রীকরণ করতে হবে। ইরান এ পর্যন্ত ছিল, এই আলোচনায় তো কুয়েতের মাধ্যমে হচ্ছিল। এখন কুয়েতের মাধ্যমে এই আলোচনাটা যখন চলছিল, এই আলোচনা চলছে কিন্তু এখন থেকে না, সেটা অনেক আগে থেকেই চলছে। সেটা বিল ক্লিন্টনের সময় আলোচনা হয়েছে এবং এই আলোচনা একটা যৌক্তিক পর্যায়ে গিয়েছিল বারাক ওবামার সময়, এবং বারাক ওবামার পরবর্তী সময় সেই আলোচনাটা ভেঙে দেয়। ট্রাম্প প্রশাসন সেই আলোচনাটা ভেঙে দেয়। পরে সেটা ট্রাম্পের পরে যে আবার ছিলেন যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার সময়। তাহলে আমেরিকা কি আশঙ্কা করছে যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যাবে, সেই শঙ্কা থেকে? মূলত আজকে আমরা যে 15 দফা প্রস্তাব দেখলাম, সেখানে এই আশঙ্কাটাই রয়েছে। এখন আপনার মূল প্রশ্নে ফিরে যাই যে সেটা কবে যুদ্ধটা শেষ হবে। আসলে যুদ্ধ এই মুহূর্তে শেষ হওয়ার মতো অবস্থায় এখনও আমি দেখছি না, কারণ এখানে যা প্রপোজাল দেওয়া হয়েছে সবই ইরানকে মেনে নিতে হবে। ইরানের দিক থেকে ইরানের জন্য লাভজনক কোনো প্রপোজাল দেওয়া হয়নি। ইরানের জন্য সামান্য লাভজনক একটু প্রপোজাল দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং যদি ইরান আবার অন্য কিছু করে জাতিসংঘের মাধ্যমে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে, এরকম কথাও বলা হয়েছে। কাজেই ইরান এই যুদ্ধটা শেষ হতে পারে যে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে। যুক্তরাষ্ট্রের একটা আর্থিক ব্যাপক ক্ষতি হচ্ছে, ভবিষ্যতে যুদ্ধ কন্টিনিউ হলে পরে আরও ক্ষতি হবে। ইরানের অর্থনীতি এমনিতেই খুব মিয়ে পড়েছে এবং কাজেই এই দুইটা, এখানে শুধু ইরান তো মানে দেখছি না, বা অন্য যে দেশগুলি মধ্যপ্রাচ্যের তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে মানে ইরান বিশ্ব অর্থনীতি আক্রান্ত হচ্ছে, বিশ্ব অর্থনীতি আক্রান্ত হচ্ছে। অর্থনৈতিক একটা দিক আছে, আরেকটা দিক হচ্ছে যে মধ্যপ্রাচ্যের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়েছে। এতেও তো আমেরিকার একটা সংকট তৈরি হয়েছে, যে কারণ তারা তো মিত্র দেশ, আমেরিকার মিত্র দেশ হিসেবে আমরা জানি। তো সেক্ষেত্রে আমেরিকা কি একটু চাপের মধ্যে আছে না? সেক্ষেত্রে আমেরিকা যেমন চাপের মধ্যে আছে যুদ্ধ বন্ধ করার, আবার গতকালকেই তো নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালে দেখলাম যে সৌদি আরব চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্র আরও হামলা চালাক ইরানের উপর, ইরান আরও দুর্বল হোক। কারণ সৌদি আরব, ইরানের উপস্থিতিতে সৌদি আরব অনেক বড় মাপের মুসলিম দেশের নেতৃত্বের আসনে থাকাটা কী অবস্থায় আছে হয়তো সে নিরাপদ মনে করছে না ইরানের সামরিক শক্তির কাছে, সেজন্যই সে বারবার অনুরোধ করছে। একটা অন্য প্রসঙ্গে আসি, যেটা বলছিলেন আপনি যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে খুব, তো বাংলাদেশের ক্ষেত্রে কি বিপদ আপনি দেখছেন? বাংলাদেশ তো অলরেডি বিপদে পড়েই গেছে। বাংলাদেশের যে বিপদ সেটা হলো যে বাংলাদেশের আমরা প্রকাশিত খবরে দেখেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে $2 বিলিয়ন জোগাড় করার জন্য, কারণ বাংলাদেশের এখন যে সরকার আছে জ্বালানি সংকট মোকাবেলার জন্য জ্বালানি সংকট কিনতে হবে। আবার দেখলাম যে ওই হরমুজ প্রণালী দিয়ে আপনার সারও আদান প্রদান হয়, বা হরমুজ প্রণালী তো শুধু জ্বালানির বিষয় না, সেটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা আপত্তি করেছে, বলেছে যে এই সারের সংকট হয়ে যাবে। শুধু সার না, সারের সংকট হবে, আরও অনেক কিছুর সংকট হবে। হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ যাতায়াত করে সেটা অনেক কঠিন একটা সংকটে পড়ে যাবে। শুধু সার বলে না, তেল আসলে আপনার এনার্জি রেগুলেট করা সম্ভব হয়, এনার্জি রেগুলেট করা সম্ভব হলে পরে সার উৎপাদন করা সম্ভব হয়, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা সম্ভব হয়। বাংলাদেশ বলে না, শুধু সব পৃথিবীর অন্যান্য সমস্ত দেশই এই সংকটের মধ্যে পড়ে গেছে। বিশ্ব অর্থনীতির গ্রোথ আমি মনে করি, আমার স্বল্প জ্ঞানে যেটা বুঝি, এটা বাধাগ্রস্ত হবে, যথেষ্ট পরিমাণেই বাধাগ্রস্ত হবে এবং সে কারণেই বড় অর্থনীতির দেশগুলো চাইবে এই ইরান যুদ্ধটা যত দ্রুত শেষ করা যায়। এর অর্থ হচ্ছে যে বিশ্ব আসলে একটা কঠিন সংকটের মধ্য দিয়ে চলছে এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তো সংকটটা আরও বাড়বে। এবং সেক্ষেত্রে যদি ইরান যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যে 15 দফা প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে ইরানকে, যদি তা না মানে, তা সেক্ষেত্রে কি ধরনের শঙ্কার কথা আসতে পারে? বা সেক্ষেত্রে শঙ্কার না, সেক্ষেত্রে যে যুদ্ধটা কোন দিকে যাবে, আপনার সেই শুরুর প্রশ্নটাই আবার চলে আসে। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে যে যুক্তরাষ্ট্রের সিনেটে বড় রকমের একটা চাপ প্রয়োগ করবে ডোনাল্ড ট্রাম্পের উপরে সেই যুদ্ধটা বন্ধ করার জন্য। আর ট্রাম্প যে বারবার বলছে, এক এক সময় গত আমরা 96 ঘন্টায় বা 120 ঘন্টায় দ্রুতই উনি কথা পরিবর্তন করছেন, খুব দ্রুত শেষ করতে পারবো কথা বলছেন। হ্যাঁ, সেই কথাগুলি এই কথাগুলির কারণে ইরান ট্রাম্পকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারবে না। ট্রাম্পকে আসলে এটা কালক্ষেপণ করছে নিজের শক্তি সঞ্চয় করার জন্য, কারণ আমরা দেখলাম সেখানে আরও 1000 সোলজার পাঠানো হবে, মেরিন সোলজার পাঠানো হবে। এবং যদি একদিকে আসলে
যতই 15 দফার কথা বলা হোক, যুদ্ধবিরতির কথা বলা হোক, সেখানে কিন্তু এক রকমের যুদ্ধ চালিয়ে যাওয়ার সব রকমের প্রস্তুতি দুপক্ষই নিয়ে রেখেছে। তো আপনাকে অনেক ধন্যবাদ খালেদ ফারুকী আমাদের সঙ্গে এই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ প্রসঙ্গে কথা বলবার জন্যে। তো দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন ইরান যুদ্ধ প্রসঙ্গে, এবং আমাদের সঙ্গে আলোচক হিসেবে ছিলেন খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকী। এই অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।